যে আন্দোলনকারীদের ওপর ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ আসবে এবং আক্রমণের তীরটা শুধু তৃণমূলের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, তৃণমূলের দিক থেকেই সীমাবদ্ধ থাকবে না, ভয়ঙ্কর ভাবে তাদের ওপর একটা দার্শনিক আক্রমণ চাপিয়ে দেওয়া হবে। এবার দেখলাম অশোক দিনদার পরে দিলীপ ঘোষ সেই কাজটা করলেন। তিনি তারা অনন্যকরণীয় ভঙ্গিতে বললেন, এত নাটক করে কি হলো, রাত্রির জাগা হ্যান ত্যান। আমি যে কথাগুলো উনি বলেছেন আমার আমার তর্জমায় সে কথাগুলো বলছি, যে এত করে কি হলো, আন্দোলন কি কোনো দিশা দেখাতে পারলো, আন্দোলন কি মুখ্যমন্ত্রীকে বিপন্ন করতে পারলো, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এত কিছু হলো। এই কথা দিলীপ ঘোষ তুলে ধরলেন এবং তারপর তিনি রাত্রির দখল আন্দোলনকে একভাবে একটু তাচ্ছিল্য করেই বললেন যে বাতি জ্বালিয়ে ছবি তুলে এলো লোকজন। অদ্ভুত লাগে। গত 50 বছরে যে বাংলায় আমরা সেই অর্থে গভীর জটিল রাজনৈতিক দাবি যেখানে গত 50 বছরে আমরা দেখিনি, আর দেখলেও তাকে নিয়ে রাস্তায় মানুষকে নামতে দেখিনি, যে আন্দোলন আমাদের শেখালো নেতা আগে নয়, আগে হচ্ছে দাবি, সেই আন্দোলনকে নিয়ে ঠিক এই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য দিলীপ বাবু করলেন। তার আগের দিন অশোক দিনদা করেছিলেন, তার আগে শুভেন্দু অধিকারী করেছিলেন। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা দারুণ পরম্পরা, যে পরম্পরার জায়গা থেকে বিজেপির কাছে এই আন্দোলন চক্ষুশূল হয়ে গেছে। প্রথম চক্ষুশূল অন্য জায়গা থেকে হয়েছে। বিজেপি ভেবেছিল এই আন্দোলনকে ধরে তাদের দফা এক দাবি একের রাজনীতি দারুণভাবে মাইলেজ পাবে ছাত্ররা বা জুনিয়র চিকিৎসকরা, তার উপরে কিন্তু এক বাটি গরম জল ঢেলে দিয়েছে। জোকের মুখে যেভাবে নুন দেওয়া হয়, জুনিয়র চিকিৎসকরা কিন্তু বিজেপির দফা এক দাবি একের ওপর নুন দিয়ে দিয়েছেন। দুই, এ দাবির এই আন্দোলনের সমস্ত টেম্পারমেন্ট জুড়ে কোনো দলীয় রাজনীতি নয়, দলীয় সংস্কৃতি নয়, এরা এরা এই আন্দোলনের সমস্ত শরীরের টেম্পারমেন্ট জুড়ে এক ধরনের বামপন্থী মূল্যবোধ কাজ করেছিল, যে মূল্যবোধ ভয়ঙ্করভাবে সেকুলার, যে মূল্যবোধ বলেছিল আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না, যে মূল্যবোধ ক্ষুদিরামের কথা বলেছিল, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলেছিল, সেই মূল্যবোধের সঙ্গে বিজেপি হেঁটে উঠতে পারবে না। ফলে আন্দোলনের বিরুদ্ধে তাদের আক্রমণ চলতে লাগলো। তিন, তারা এটাও ভেবেছিল যে এই আন্দোলনের ভেতরে তাদের শক্তিগুলো অনুপ্রবেশ করিয়ে তাদের মিডিয়াগুলোকে দিয়ে এই আন্দোলনকে পুরোপুরি তারা নিজেদের দিকে নিয়ে আসবে, তাদের মতো করে একটা নাগরিক সমাজ তারা তৈরি করবে। সেই জায়গাটাও তারা ব্যর্থ হল। তারা কিছু ইভেন্ট তৈরি করলো, সেই ভাইরাল সাধু এলেন, তাকে আমরা দেখলাম, তিনি জল কামানের সামনে দাঁড়িয়ে আছেন, ছাত্র সমাজ এলো, তাদের আন্দোলন বা নৈরাজ্যকে আমরা দেখলাম, ঢিলছোড়া ইত্যাদিকে আমরা দেখলাম, কিন্তু কোনোভাবে সেই আন্দোলন মানুষের মনে দাগ কাটতে পারলো না। অথচ মহিলারা যখন রাত্রির দখলের কল দিল, তখন দেখা গেল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছেন। ছাত্ররা যখন নবান্ন অভিযানের কল দিল, তখন সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তারাও বললেন আমরাও যাব তোমার সঙ্গে, এটা আমাদের কথা। তাই জন্য আমরা যুব ভারতীদের এরকম পোস্টার দেখলাম যে বাংলা তার বোনের বিচার নিয়েই ছাড়বে। এই পরিস্থিতি যখন তৈরি হলো, তখন দেখা গেল দুটো রাজনীতি পাশাপাশি রইল। এই যেন টেল অফ টু সিটিজ। অনেকদিন আগে চার্লস ডিকেন্স টেল অফ টু সিটিজে দেখিয়েছেন, এক সময় যখন ইংল্যান্ড ফ্রান্সে মানে বিপ্লবে উত্তাল, সেই সময় কিন্তু ফ্রান্সের অন্যরকম একটা চরিত্র, সেরকমই জায়গা। দফা এক দাবি একের যে সমাবেশ মঞ্চ, সেখানে আমি নিজে গেছি, দেখেছি, কভার করিনি কিন্তু নিজে গেছি, দেখেছি। সেখান থেকে কিন্তু পরিষ্কার আমি একটা জিনিস বুঝেছি, সেখানে একটা কৃত্রিম উত্তেজনা তৈরি করা হচ্ছে। আর ছাত্রদের যে আন্দোলনের মঞ্চ, সেখানেও আমি গেছি, গিয়ে দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, সেখানে দেখেছি আমার মাটি আমার মায়ের কথা বারবার উঠে আসছে। ফলে দুটোর মধ্যে কিন্তু বিরাট তফাৎ আছে। এই তফাৎটা বিজেপি ক্যালকুলেশন করে বুঝে ফেলেছে যে তার হাত থেকে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে, এবার ঝুলি থেকে যখন বেড়াল বেরিয়ে গেছে, তখন ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে। প্রথম থেকেই তাদের এই লক্ষ্যটা ছিল, তাদের এই লক্ষ্যটা প্রথম থেকেই ছিল যে সেকুলার বাংলায়, যে বাংলা কালকেই বলেছে বাংলা বারবার একটা সাংস্কৃতিক যুদ্ধ লড়ে, কোনো নির্বাচন আমরা লড়ি না, গোটা ভারতবর্ষ একটা নির্বাচন লড়ে, আমরা একটা সাংস্কৃতিক যুদ্ধ লড়ি। সেই যুদ্ধের নাম হচ্ছে উত্তর ভারতীয় সংস্কৃতি, ফাঁসিবাদী সংস্কৃতি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, এই যুদ্ধ আমরা লড়ি। জয় বাংলা দাদা, জয় বাংলা। ফলে এই সাংস্কৃতিক যুদ্ধে দেখা গেল ছাত্র সমাজ, তারা কোনো দলের নয়, তারাও কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধে কদম সে কদম এগিয়ে রইল। এবং আরো মজার ব্যাপার কি জানেন, ওইখানে আমি যখন গেছি, মুশকিল হচ্ছে যে মিডিয়া এই কথাগুলোকে তুলে ধরে না। ওখানে আমি যখন গেছি, সেখানে আমি দেখেছি হাতরাস নিয়েও কিন্তু মানুষ প্রবল ভাবে স্লোগান দিচ্ছেন। যদি 5টা স্লোগান বাংলার নির্ভয়ার জন্য হয়, আরো বেশি হওয়া উচিত, তাহলে একটা স্লোগান হাতরাসের জন্য আছে, মাসুদ সিদ্দিকী জয় বাংলা, হ্যাঁ জয় বাংলা। তাহলে একটা স্লোগানও কিন্তু ভয়ঙ্কর ভাবে হাতরাসের জন্য আছে। এই জায়গাটাকে এরা ভয় পেয়েছে, এবং এই জায়গাটাকে ভয় পেয়েছে বলে পাগলের প্রলাপ বকছে। দিলীপ ঘোষকে আমি চ্যালেঞ্জ করে বলছি, দিলীপ বাবুকে,
দিলীপ বাবু, আপনাদের কোনো একটা আন্দোলন আমায় দেখাতে পারবেন? সম্মাননীয় দিলীপ ঘোষ, আপনাদের কোনো একটা আন্দোলন আমাকে দেখাতে পারবেন? বা দিলীপ বাবুদের হয়ে যারা লড়াই করে মাঠে ময়দানে, সেই গদি মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি কত বড় সাংবাদিক আমি দেখে নেব, যদি সামনাসামনি আসেন, যদি এই ইউটিউবে আমরা বসি, আপনি দেখাতে পারবেন বিজেপির কোনো একটা আন্দোলনে এইভাবে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে? এইভাবে মানুষ তাদের নিজের ছেলে মেয়েকে যেমন হারালে যে যন্ত্রণা পায়, সেই যন্ত্রণা নিয়ে এই আন্দোলনের সঙ্গে এসছে। ফলে এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা কারুর কাছে বোন হয়েছে, কারুর কাছে মা হয়েছে, কারুর কাছে ছেলে হয়েছে, কারুর কাছে মেয়ে হয়েছে, কারুর কাছে দিদি হয়েছে। এরকম কোনো জায়গা আপনার নেতৃত্ব তৈরি করতে পেরেছে আজ অব্দি? দিলীপ বাবু একটু যদি বলেন, এবং আরো বিশেষ করে গদি মিডিয়া যদি একটু বলে। আসলে আমি প্রথম থেকে এটা বলার চেষ্টা করেছি, কথা মুখ যে কথাগুলো বলছে আস্তে আস্তে সে কথাগুলো ফলে যাচ্ছে এবং ফলে যাবে। এটা তো সবে টিপ অফ দ্য আইসবার্গ। এরপর ছাত্র ছাত্রীরা, আন্দোলনকারীরা দেখবে আক্রমণ কাকে বলে। এবং এই আক্রমণটা শুধু যে শাসকের তরফ থেকে আসবে, তৃণমূলের তরফ থেকে আসবে তা নয়, আরো বড় আক্রমণটা আসবে, আসল দার্শনিক আক্রমণটা আসবে বিজেপির তরফ থেকে। পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি, সেই দার্শনিক আক্রমণটা এসেও গেল। কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মানুষ রাত্রির দখল করেছিল। আপনি দেখেছিলেন সেই টেম্পারটা কি, যে বাংলার মেয়েরা ন্যায় বিচার চেয়েছে, বাংলার মারা ন্যায় বিচার চেয়েছে, এবং যে দাবিগুলো ছাত্র সমাজ করেছে, জুনিয়র চিকিৎসকরা করেছে, সেই দাবিগুলোর সামনে দিলীপ বাবু কি দাঁড়াতে পারবেন? সেই দিলীপ বাবু বলছেন যে অভয়ার মতো কাণ্ড আর বাংলায় ঘটবে কিনা এর গ্যারান্টি কি ছাত্র সমাজ দিতে পারবে? হ্যাঁ, ছাত্র সমাজ যে দাবি করেছে সেই দাবিগুলো যদি পালিত হয়, নিশ্চয়ই তার গ্যারান্টির কাছাকাছি ছাত্র সমাজ আমাদের নিয়ে যেতে পারবে। সেই দাবিগুলোর মধ্যে কি আছে? হাসপাতালে হাসপাতালে যে থ্রেট কালচার চলছে, সেই থ্রেট কালচারের উপর ফুল স্টপ মারতে হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। 3, কাজের অধিকার, যে কর্মে, মানে আমি যেখানে ওয়ার্ক প্লেসে, আমি যেখানে কাজ করি, সেখানে যে কর্ম করার আমার অধিকার রয়েছে, সেই অধিকার হচ্ছে আমার সংবিধান সম্মত অধিকার, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং 4, যারা পরিষ্কার তারা একটা কথা বলেছেন, যে প্রচুর পরিমাণে বাইরে থেকে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষী দিয়ে নেয়, মানে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় না। নিরাপত্তা একটা সাংস্কৃতিক বোধ। আমার বাড়িতে যখন আমি থাকি পুলিশ সিসিটিভি ক্যামেরার দরকার হয় না, সেই সাংস্কৃতিক বোধটা রক্ষা করতে হবে। আর দিলীপ বাবুরা কি এরকম দাবি কখনো তুলেছেন? উল্টে তাদের কেন্দ্রীয় সরকারের দিকে যদি তাকাই, এই যে রাজ্যে রাজ্যে বিভিন্ন যে কর্মী নিয়োগ করা হচ্ছে, যে কর্মীরা অ্যাডহক ভিত্তিতে নিয়োগ হচ্ছে, যাদের সরকারি চাকরির কোনো স্থায়িত্ব নেই, এই কর্মী নিয়োগের ব্যাপারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 গোল মেরে থাকেন, দিলীপ বাবু আপনারা তো 5 গোল বা 6 গোল বা 15 গোল মেরেছেন। দেশের সেনাবাহিনীর বেসরকারীকরণ হতে পারে, এই ধারণা কিন্তু আপনারা দিয়েছেন। সেই ধারণাগুলো নানা রাজ্য নানা তাদের মতো করে কিছু জায়গায় কাজে লাগিয়েছে। কিন্তু অগ্নিবীর প্রকল্পটা কি এই একই তো বিষয়? এখানে যেমন অ্যাডহক ভিত্তিতে কিছু লোককে নিয়োগ করা হচ্ছে, অস্থায়ী ভিত্তিতে কিছু লোককে নিয়োগ করা হচ্ছে নিরাপত্তা দানের জন্য, যাটা নিয়ে প্রশ্ন তুলেছেন সম্মাননীয় সুপ্রিম কোর্ট, সেই একই বিষয় তো আপনারা আরো বৃহত্তর ক্ষেত্রে করেছেন। অগ্নিবীর প্রকল্প, যে প্রকল্পে আমরা দেখেছি দেশের সেনাবাহিনীর বেসরকারীকরণের অভিযোগ তুলেছেন রাহুল গান্ধীর মতো নেতৃত্ব। তাহলে আপনারা কোন মুখে কথা বলেন? আমি যদি তৃণমূল কংগ্রেসের কেউ হতাম, তাহলে পরিষ্কার বলতাম যে দিলীপ বাবু, আপনাদের সাথে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি, বাংলা আপনার সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। এই ধরনের ঘটনা ঘটবে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, কথা দিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী এই রাজ্যে একবার পদত্যাগ করবেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে কতবার আপনাদের মুখ্যমন্ত্রী বদলাতে হবে বলুন তো? এরকম ঘটনা ঘটলে লিস্ট দিলে লিস্টের সামনে তো আপনি দাঁড়াতে পারবেন না, আপনারা দাঁড়াতে পারবেন না দিলীপ বাবু। এবং গদি মিডিয়াকে বলছি, একটা লিস্টের নিয়ে কথা হোক না আমাদের। বাংলাকে, বাংলা বনাম উত্তরপ্রদেশের একটা লিস্ট নিয়ে আলোচনা হোক না, ফ্রেন্ডলি আলোচনা, ভালোবেসে আলোচনা। বাংলা বনাম উত্তরপ্রদেশ আমি একটা আলোচনা চাইছি। তা বলে ঘুণাক্ষরেও বলছি না এ কথা, যে যেটা হয়েছে তার দায় রাজ্য এড়াতে পারে, এটাকে বিশভাবে অন্যভাবে কিন্তু রিপ্রেজেন্ট করবেন না। যাই হোক, বাংলা বনাম উত্তরপ্রদেশের যদি আমি একটা আলোচনায় আসি, তাহলে এবার এখানে একবার মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন, কিন্তু আপনাদের রাজ্যগুলোতে কতবার মুখ্যমন্ত্রী বদলাতে হবে তো মিউজিক্যাল চেয়ার হয়ে যাবে। সেই অনেকদিন আগে নেহেরু বলেছিল পাকিস্তানকে বোঝাতে গিয়ে, যে আমার যতবার ধুতি না বদলাতে হয় ততবার পাকিস্তানের নাকি প্রধানমন্ত্রী বদলে যায়। এটা নেহেরু বুঝিয়ে দিয়েছিলেন, আসলে তিনি কি বলতে চাইছেন। তাহলে একই ব্যাপার তো উত্তরপ্রদেশে হবে, মণিপুরে হবে। আপনারা মণিপুর নিয়ে কোনো কথা বলেন না কেন? মণিপুরে তো আরো ভয়ঙ্কর পরিবেশ একটা তৈরি হয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ রিলিফ ক্যাম্পে আছে। মানুষ কি অত বোকা? এই যে ছাত্র সমাজ, এই যে যারা রাত্রির দখলের কল দিয়েছে, তারা কি অত বোকা?
যে আপনারা মণিপুরে সুশাসন দিতে পারেননি, আপনাদের দ্বারা বাংলা শাসিত হবে, সুশাসন আপনারা দেবেন। যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার গেছে সেখানে সেখানে একটা বিরাট পরাজয়ের মহাকাব্য রচিত হয়েছে। আপনারা মণিপুরকে দেখতে পারেন না, আপনারা হাতরাস সামলাতে পারেন না। হাতরাসের নির্যাতিতাকে যখন, নির্যাতিতার পরিবারের লোককে যখন এলাহাবাদ হাইকোর্ট বলে যে তাকে একটা রাজ্য সরকারি চাকরি দিতে হবে, সেই রায়টাকে আপনারা চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে চলে যান। তারপরেও আপনাদের মুখে এই কথাগুলো মানায়। আপনারা প্রশ্ন করেন আন্দোলন কি দিয়েছে, শুনে রাখুন, আন্দোলন সেই মেরুদণ্ডটা ফেরত দিয়েছে, যে মেরুদণ্ডটা বলিয়ান হয়ে আজকে নাগরিক চোখে চোখ রেখে কথা বলতে পারে। দিলীপ বাবু, অনেকদিন আগে এক ভদ্রলোক ছিলেন এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, আশা করি তার সম্পর্কে আপনি জানেন, আপনার কাছে নিশ্চয়ই তথ্য রয়েছে। সেই এম.এন. রায় বলেছিলেন যে নাগরিক সমাজ একদিন এতটাই শক্তিশালী হবে যে নাগরিক সমাজ কিন্তু যে কোনো শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। আজকে বাংলাকে সেই 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 শক্তিটাই আন্দোলন জুগিয়েছে। আন্দোলন বলেছে তোমার একটা মেরুদণ্ড থাকবে। এই আন্দোলন আর কি বলেছে? এই আন্দোলন বলছে সবার উপর দাবি সত্য, নেতা সত্য নয়। এতদিন বাংলায় আমরা কি দেখেছি? নেতা নেতা নেতা। সেই আপনি যদি ঘরে বাইরে দেখেন, সত্যজিৎ রায়ের উপন্যাসটা পড়লে তো আরো ভালো, যদি ঘরে বাইরে ছায়াছবিটাও সত্যজিৎ রায়ের দেখেন, কাঁধে করে নেতাকে নিয়ে আসা হচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে কাঁধে করে নিয়ে আসা হচ্ছে। এই যে বাংলায় কয়েকশো বছর ধরে এই সংস্কৃতিটা ছিল, এই সংস্কৃতিকে আন্দোলন চ্যালেঞ্জ করেছে। এত বড় কাজ এর আগে হয়েছে দিলীপ বাবু? দিলীপ বাবু, এই আন্দোলন আমাদের কাছে এটা তুলে ধরেছে যে ওয়ার্কিং প্লেস